আসসালামু আলাইকুম, স্বাগত করছি আরও একটি ট্রাভেল ভিডিওতে। আজকে আমি জার্নি করব সমুদ্রকন্যা কুয়াকাটা থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে লাবিবা পরিবহনের হিনোয়েকে 1J নন এসি বাসে করে। কুয়াকাটা বরিশাল থেকে ঢাকাতে যেতে কতটুকু সময় লেগেছিল, টিকিটের প্রাইস কত টাকা ছিল এবং লাবিবা পরিবহন এই রুটের ভিতরে কেমন সার্ভিস দিচ্ছে, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। বিগত 2 থেকে 3 বছর আগেও এই রুটের ভিতরে সবথেকে ফিয়ারলেস ড্রাইভিং করতো সাকুরা পরিবহন, তবে সেই লিস্টে কিন্তু আরো একটি নাম যুক্ত হয়ে গিয়েছে, লাবিবা পরিবহন। ঢাকা বরিশাল কিংবা ঢাকা কুয়াকাটা এই রুটের ভিতরে এখন বর্তমানে সবথেকে স্পিডি বাস হিসেবে কিন্তু গণ্য করা হয়ে থাকে লাবিবা এবং সাকুরা পরিবহনকে। দেখা যাক কুয়াকাটা থেকে ঢাকা পর্যন্ত আমি কেমন স্পিড পেয়ে থাকি রাস্তার ভিতরে। আজকে আমি যে বাসটিতে ভ্রমণ করব, বাসটি হচ্ছে জাপানিজ হিনোয়েকে 1J। তারা কিন্তু বেশ কিছু নতুন বাস এবং কিছু রিবডি বাস তাদের বহরে যুক্ত করেছে শুধুমাত্র ঢাকা বরিশাল কুয়াকাটা রুটে সার্ভিস দেওয়ার জন্য। আজকে আমি যে বাসটিতে ভ্রমণ করব, বাসটির বডিতে কাজ করেছে ডিসেন্ট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। ইন্টেরিয়রের কথা যদি আমি বলতে যাই, 2x2 ফাউন্ডেশনে সর্বমোট 36টি সিট ব্যবহার করেছে বাসটির ভিতরে। প্রতিটি সিটের সাথে হেডরেস্ট এবং লেগরেস্ট ইউজ করা হয়েছে। সিটগুলো পর্যাপ্ত পরিমাণে সফট এবং প্রিমিয়াম ছিল। এই সিটগুলোতে বসে আপনি 4 থেকে 5 ঘন্টার জার্নি করতে পারবেন অনায়াসে, কোনো রকমের ব্যাক পেন হবে না, এতটুকু নিশ্চয়তা আমি দিতে পারি আপনাদের। সাইটের হ্যান্ডেলবারটি দিয়ে আপনি সিটটা হেলিয়ে দিতে পারবেন। যেহেতু 36 সিটের গাড়ি, সেই ক্ষেত্রে লেগ স্পেস কিন্তু অনেক পরিমাণে পাবেন, আমাকে দেখে বুঝতে পারতেছেন। এবং পিছনে একটি নেটের পকেট ইউজ করা হয়েছে, যার ভিতরে টিকিট এবং চিপস রাখতে পারবেন। আজকে আমাদের ড্রাইভার হিসাবে রয়েছে বাবু ভাই। আমরা এখন বর্তমানে কুয়াকাটা নতুন বাস স্ট্যান্ডের সামনে অবস্থান করতেছি। এখানে কিন্তু যত প্রকারের ঢাকা কুয়াকাটা রুটের ভিতরে গাড়ি চলাচল করে থাকে সব গাড়িরই টিকিট পেয়ে যাবেন। ফাইনালি আমাদের জার্নি শুরু হলো 10:43 আমার গাড়ি ছিল 10:30, তবে বৃষ্টি থাকার কারণে 13 মিনিট লেট হয় দুজন যাত্রীর জন্য। কুয়াকাটা থেকে ঢাকার দূরত্ব 295 কিলোমিটার। গুগল ম্যাপের তথ্য অনুসারে যেই দূরত্ব আমাদের যেতে সময় লাগবে 6 ঘন্টা 24 মিনিট। দেখা যাক আজকে কতটুকু সময়ের ভিতরে ঢাকাতে প্রবেশ করতে পারি। আমাদের বাংলাদেশকে কিন্তু নদীমাতৃক দেশ হিসেবে গণ্য করা হয়ে থাকে। তো কেন যে বাংলাদেশকে নদীমাতৃক দেশ হিসেবে গণ্য করা হয়ে থাকে তা হয়তোবা ঢাকা বরিশাল কুয়াকাটা রুটে আপনার ভ্রমণ করলে বুঝতে পারবেন। এবং এই সাইডে রোডের ভিতরে কাজ চলার কারণে কিন্তু রোডগুলো অনেক পরিমাণে ভাঙা রয়েছে। আমরা কিন্তু এখন বর্তমানে শেখ জামাল সেতুর উপরে অবস্থান করতেছি। আপনারা যে ভিডিওটি এখন বর্তমান দেখতেছেন এটি কিন্তু একটি রিকোয়েস্টেড ভিডিও। সেই ক্ষেত্রে আপনার যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনার প্রতিটি কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমি প্রতিটি কমেন্টেরই অ্যান্সার দিয়ে থাকি। আমরা কিন্তু এখন বর্তমানে শেখ কামাল সেতু পার করতেছি। তো এখানে দুটো সেতু, একটা হচ্ছে জামাল, একটা হচ্ছে কামাল। মেবি দুই ভাইয়ের নামের উপরে ভিত্তি করে সেতুগুলোর নামকরণ করা হয়েছে। কলাপাড়াতে হানিফ এন্টারপ্রাইজের পাশেই কিন্তু লাবিবা পরিবহনের কাউন্টার রয়েছে। আপনারা চাইলে এখান থেকেও টিকিট কেটে ভ্রমণ করতে পারেন। তাদের যতগুলো কাউন্টার নাম্বার রয়েছে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব।
দেখতে দেখতে আমরা কিন্তু বরিশালের খুবই বিখ্যাত পায়রা বন্দরের কাছাকাছি চলে আসলাম। এখান থেকে কিন্তু পায়রা বন্দরটা ক্লিয়ারলি ভাবে দেখা যায়। লাবিবা পরিবহনের ভাড়ার কথা যদি আমি বলতে যাই, কুয়াকাটা থেকে মিরপুর পর্যন্ত 850 টাকা, কুয়াকাটা থেকে গাজীপুর 900 টাকা, কুয়াকাটা থেকে সায়দাবাদ 750 টাকা। এবং এসি বাসের কথা যদি আমি বলতে যাই, লাবিবা পরিবহনের বহরে এসি বাস না থাকলেও আপনারা অন্য যে এসি বাসগুলোতে ভ্রমণ করতে পারবেন, আমি সাজেস্ট করব গ্রিন লাইন এবং সাকুরার হুন্দাই। সেই ক্ষেত্রে আপনাদের হুন্দাইতে ভাড়া পড়বে 1300 টাকা এবং গ্রিন লাইনের ইকোনমি ক্লাসে 1200 টাকা, বিজনেস ক্লাসে 1400 টাকা। এবং আপনারা যারা শুয়ে শুয়ে ভ্রমণ করতে চান তাদের জন্য রয়েছে স্লিপার কোচ, ইউরো কোচ এবং টাইম ট্রাভেলস। আপনি স্লিপারে ভ্রমণ করতে পারবেন মাত্র 1400 টাকার বিনিময়ে। কুয়াকাটা থেকে ঢাকাতে ইউরো কোচে স্লিপারে ভিডিও রয়েছে, চাইলে আই বাটনে শো হবে, ক্লিক করে দেখে নিতে পারেন, হয়তোবা আপনার কোনো উপকারে আসতে পারে। 12:47 আমরা পটুয়াখালীতে এসে পৌঁছালাম। পটুয়াখালী ব্রিজে ওঠার জন্য এখানে টোল পরিশোধ করতে হয়। টোল পরিশোধ করে আমরা এখন বরিশালের দিকে চলে যাচ্ছি। আজকে যেহেতু শুক্রবার, সেই ক্ষেত্রে নামাজের বিরতি দেয়া হবে মেবি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। সকালে যেহেতু বৃষ্টি হয়েছিল, তার জন্য কিন্তু রাস্তার ভিতরে সৌন্দর্যটা আরো বৃদ্ধি পেয়েছে। ঢাকা বরিশাল রুটের ভিতরে কিন্তু বেশ কিছু ট্রাভেল ব্লগ রয়েছে আমার, চাইলে আই বাটনে শো হবে, ওখান থেকে দেখে নিতে পারেন। আমরা কিন্তু এখন বর্তমানে পটুয়াখালী এবং বাকেরগঞ্জের মাঝামাঝি জায়গাতে অবস্থান করতেছি। পায়রা সেতু, যেটা লেবুখালীতে অবস্থিত। বরিশাল কুয়াকাটার ভিতরে সবথেকে সুন্দরতম সেতু হচ্ছে এটা। সেতু পার করে আমরা কিন্তু এখন বর্তমানে অবস্থান করতেছি বাকেরগঞ্জ। হাতের বামে চলে গেলে কিন্তু বরগুনা এবং ডানে চলে গেলে বরিশাল খুলনা। 1:07 আমরা বাকেরগঞ্জে চলে আসলাম। আমরা এখন বর্তমানে কয়রাবাদ ব্রিজের উপরে অবস্থান করতেছি। ব্রিজ পার হলেই বরিশাল বিশ্ববিদ্যালয়, এখানে আমাদের নামাজের জন্য বিরতি দেয়া হবে। %90 মুসলিমের দেশ আমাদের বাংলাদেশ, তো তার জন্য মনে করি প্রতিটি বাস কোম্পানিরই নামাজের জন্য বিরতি দেওয়া উচিত। 20 মিনিটের মতো নামাজের বিরতি শেষ করে আমরা এখন বর্তমানে বরিশালের দিকে এগিয়ে যাচ্ছি। একজন লোক দুটো টিকিট কেটে একা ভ্রমণ করতেছিল, তার জন্য হঠাৎ করে আমাদের সুপারভাইজার সাহেব চেক দিতে গিয়ে দেখে যে একজন লোক কম রয়েছে। তার জন্য আমাদের ড্রাইভার সাহেব গাড়িটি ব্রেক করে ব্রিজের উপরে। 5 মিনিট খোঁজাখুঁজির পরে ওই লোকে বলে যে আমি একাই 2 সিট নিয়ে ভ্রমণ করতেছি।
কুয়াকাটার ভিতরে কিন্তু সাকুরা পরিবহন দুটো হুন্দাই বাস দিয়ে সার্ভিস দিচ্ছে। দোনোটি বাসের সাথে কিন্তু আজকে আমাদের দেখা হয়ে গেল। ফাইনালি দেখতে দেখতে আমরা কিন্তু 2:44 নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে চলে আসলাম। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে 1:45 নামাজের বিরতি শেষ করে 2:44 কেন নতুল্লাবাদে আসতে বাজলো। রাস্তার ভিতরে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে রাস্তাটা বন্ধ করে রাখা হয়েছিল, তার জন্য আমাদের এতটুকু লেট হলো আসার জন্য। বরিশালে মেবি 4 জন যাত্রী ছিল, তাদেরকে নিয়ে এখন আমরা বর্তমানে ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম। কুয়াকাটার ভিতরে কিন্তু বিআরটিসি এসি বাসগুলো চলাচল করে থাকে, তবে আমি একবারও আপনাদের রিকমেন্ড করব না এই এসি বাসগুলোতে ভ্রমণ করার জন্য। আপনার হাতে যদি অতিরিক্ত সময় থেকে থাকে তাহলে আপনি এই বিআরটিসি গুলোতে ভ্রমণ করতে পারেন। কিছুক্ষণ পরে আমাদের মা ফিলিং স্টেশনে হোটেল বিরতি দেওয়া হয়। এখানে সর্বমোট 20 মিনিটের বিরতি শেষ করে আমরা আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম। যেহেতু একটি সমস্যার কারণে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছে, তার জন্য আমাদের ড্রাইভার সাহেব চাচ্ছিল একটু তাড়াতাড়ি করে ঢাকার ভিতরে প্রবেশ করতে। এবং কি আমার লাইফের ঢাকা বরিশাল রুটের সবথেকে স্পিড কিন্তু আমি আজকেই পেয়েছিলাম। আমরা কিন্তু এখন বর্তমানে মাদারীপুর গোল চত্বরে অবস্থান করতেছি। এখান থেকে হাতের ডানে চলে গেলে মাদারীপুর সিটি। এই সাইডের রোডগুলো কিন্তু অনেকটা ন্যারো, তার জন্য কিন্তু এই রোডগুলোর ভিতরে অ্যাক্সিডেন্টের সম্ভাবনাটা একটু বেশি থেকে যায়। আমাদের ড্রাইভার সাহেব যে কতটা স্কিলফুল তা হয়তো বা এই ফুটেজটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমরা কিন্তু এখন বর্তমানে টেকেরহাট স্টিল ব্রিজের এখানে অবস্থান করতেছি। বাংলাদেশের ভিতরে যতগুলো প্রতিটি স্টিল ব্রিজ দেখতে কিন্তু এক কথায় বলতে গেলে অসাধারণ, এবং এই নদীর ভিতরে কিন্তু প্রতি বছরে নৌকাবাইজের অনুষ্ঠান করা হয়।
ভাঙাতে আসতে আসতে তাদের আগের যে গাড়িটি ছেড়ে এসেছিল কুয়াকাটা থেকে, সেই গাড়িটির দেখা পেলাম আমরা এখানে। তাদের এই গাড়িটি সম্ভবত ইঞ্জিনে প্রবলেম হওয়ার কারণে বন্ধ হয়ে গিয়েছে, তার জন্য এখানে কিছু এয়ারপোর্টগামী যাত্রী ছিল, তাদেরকে কিন্তু আমাদের গাড়িতে উঠিয়ে দেওয়া হয়। তাদের যেহেতু ঢাকা থেকে ফ্লাইট ছিল, তার জন্য তাদেরকে আমাদের গাড়িতে উঠিয়ে দেওয়া হলো এবং পিছনে যারা রয়েছে তাদেরকে অন্য একটি গাড়িতে করে নিয়ে আসা হবে। এক্সপ্রেসওয়ের ভিতরে যতটুকু এক্সপেক্ট করেছিলাম যে ভালো ভিডিও করতে পারবো, বাট বনাটের উপরে লোক থাকার কারণে কিন্তু ভিডিওটা করতে পারলাম না। তবে যতটুকু করেছি ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমি কিন্তু এখন বর্তমানে পদ্মা সেতু টোল প্লাজাতে অবস্থান করতেছি। কুয়াকাটা থেকে ছাড়ার সময় বৃষ্টি পেয়েছি এবং মেবি ঢাকাতে ঢুকতেও বৃষ্টি পাবো। পদ্মা সেতুতে কিন্তু এখন বর্তমানে সাধারণ জনগণের জন্য রেল চালু করে দেওয়া হয়েছে। আপনারা এখন ট্রেনে চাইলে খুলনা কিংবা বেনাপোল যেতে পারবেন ডিরেক্টলি। পদ্মা সেতু থেকে নামার কিছুক্ষণের ভিতরেই কিন্তু সন্ধ্যার আলোটা চলে আসে। তো হঠাৎ করে ওয়েলকামের সাথে আমাদের সাথে দেখা হলো। ফাইনালি আমরা কিন্তু এখন বর্তমানে অবস্থান করতেছি ধোলাইপাড়। ধোলাইপাড় থেকে ডিরেক্টলি আমাদের গাড়িটি মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে সায়দাবাদ এবং যাত্রাবাড়ি দিয়ে নেমে যাবে। ছয়টা 38 আমরা ঢাকাতে প্রবেশ করি। সেই ক্ষেত্রে 10:45 আমাদের গাড়ি ছাড়লে আমাদের ঢাকা পর্যন্ত আসতে সময় লাগলো প্রায় 8 ঘন্টা। বৃষ্টি না হলে এবং রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট না হলে হয়তোবা আরো তাড়াতাড়ি আমরা ঢাকাতে প্রবেশ করতে পারতাম। যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।